আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনাম। ৭১-এর মুক্তিযোদ্ধাদের মতো সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছেন জুলাই যোদ্ধারাও, বললেন তারেক রহমান। ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ খোলার প্রতিশ্রুতি। লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, টিউলিপ, ববি সহ ১৮ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি। গুমের মামলায় ২৫ মার্চ তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। পক্ষপাতিত্বের অভিযোগ এনে ছাত্রদলের নির্বাচন ভবন ঘেরাও, আপিল নিষ্পত্তির শেষ দিন আজ। শুনানি চলছে ৬৫ আবেদনের। রোগীর স্বজনদের সাথে সংঘর্ষের ঘটনায় সিলেট ওসমানী মেডিকেলে স্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত। ভোগান্তিতে চিকিৎসা নিতে আসা মানুষ। কালকে আমরা একটা ডেলিভারি রোগী নিয়ে খুব কষ্ট হয়ে আসলাম, বাদে ২টার দিকে ডেলিভারি হয়েছে। কালকে সারা রাত কোনো ডাক্তার ছিল না, সারাদিন কোনো ডাক্তার ছিল না। অনেক রুগীরা কিন্তু অন্য হসপিটালে চলে গেছে। তারা যে সিস্টেমে চালাইছে সেই সিস্টেমে এখন চলতে হবে, কিচ্ছু কারণ আমরা গরিব মানুষ, আমরা যাই মুখই এখন। ৩৩০ দুষ্কৃতকারী চট্টগ্রামে ঢোকায় নিষেধাজ্ঞা। সিএমপির তালিকায় সাবেক এমপি, মন্ত্রী ছাড়াও আছেন এক বিএনপি নেতা। যেহেতু তাদের নাম এবং তালিকাগুলো চলে আসছে এবং সেই সাথে যদি আমরা তাদের ফটোগ্রাফটাকে আমরা সেট করে দিই, তাদের স্বল্প বিস্তরে যদি আমরা তার বায়োডাটাটা সেট করে দিই, তাহলে তাদেরকে শনাক্ত করতে সুবিধা হবে। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিতাড়িত হলেও আন্দোলনে শহীদ এবং আহতদের প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ ভুক্তভোগী এবং পরিবারের সদস্যদের। সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত মতবিনিময়ে এ অভিযোগ করেন তারা। রাষ্ট্রের বিভিন্ন ভূমিকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তার সহযোগিতা চান। ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও গুরুতর আহতদের সঙ্গে মতবিনিময় করে বিএনপি। সভায় উপস্থিত আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নানাজন নানাভাবে এই লড়াইকে চিহ্নিত করার চেষ্টা করেন। যারা ২৪-এর অভ্যুত্থানে যুক্ত ছিলেন না তারাই নানান আকাঙ্ক্ষার কথা বলেন। নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি এবং মানবিক বাংলাদেশ গড়ায় সকলের সহযোগিতা চান নজরুল ইসলাম খান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাদওয়ান সিদ্দিক, ববি, টিউলিপ সিদ্দিক সহ ১৮ জনের বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলমের আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ঠিক করেন। দুদকের পক্ষে অ্যাডভোকেট হাফিজুর রহমান যুক্তিতর্ক তুলে ধরেন। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। শেখ হাসিনা, রাদওয়ান সিদ্দিক, ববি, টিউলিপ সিদ্দিক সহ ১৮ আসামি গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক রয়েছেন। এজন্য তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করা সম্ভব হয়নি। তবে কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমের পক্ষে তার আইনজীবী শাহিনুর ইসলাম যুক্তিতর্ক তুলে ধরেন। জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, বিপ্লব কুমার সরকার সহ ২৮ জনের বিরুদ্ধে ৯ জনকে হত্যাসহ ৩টি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই অভিযোগ নেন। পরে পলাতক ২৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। মামলায় গ্রেফতার আছেন ৪ জন। রোববার সকালে তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন টিম। অভিযোগে বলা হয়, গত বছরের ১৮ ও ১৯ জুলাই রাজধানী মোহাম্মদপুরে ছাত্র আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে মোহাম্মদপুর এলাকায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতারা। এমনকি শটগান, চাইনিজ রাইফেল ব্যবহার করে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ফারহান ফায়াজ, মাহমুদুর রহমান সৈকত সহ ৯ জনকে হত্যা করা হয়। এ মামলায় সাক্ষী ৫০ জন। এদিকে গুমের মামলায় শেখ হাসিনা ও জিয়াউল আহসান সহ ১১ আসামির বিরুদ্ধে ২৫ মার্চ তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিন মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৭ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি হবে আজ। পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব সহ ৩ দফা অভিযোগে নির্বাচন কমিশন ঘেরাও করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকাল ১০টার পর থেকে সংগঠনটির নেতাকর্মী নির্বাচন কমিশন অফিসের সামনে জড়ো হন।
এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দিচ্ছে। বলেন, জবরদস্তিমূলকভাবে যে নির্বাচনের সিদ্ধান্ত পরিবর্তন এবং বিশেষ সেটআপের মাধ্যমে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিচ্ছে কমিশন, এই প্রক্রিয়ায় জাতীয় নির্বাচনেও বড় ধরনের কারচুপি নীলনকশা করা হচ্ছে। তিনি আরো বলেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রতিনিয়ত নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করছে। সচিবালয়ে বা নির্বাচন কমিশনে তাদের কোনো কাজ না থাকলেও তারা সেখানে অবাধে বিচরণ করছে এসব এবং প্রভাব বিস্তার করছে। নির্বাচন কমিশন অত্যন্ত পক্ষপাতদুষ্ট এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করেছে পোস্টাল ব্যালট নিয়ে, যা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। বারবার প্রেশার ক্রিয়েট করে প্রত্যক্ষ ইন্ধনে তারা এই ধরনের পোস্টাল ব্যালট ছাপিয়ে ষড়যন্ত্রমূলকভাবে এবং কারচুপি করার জন্য তারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত হয়েছে বলে আমরা মনে করছি। তো শুধু তাই নয়, তাদের এই কারচুপি যেন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব না পড়ে সেজন্য তাদেরকে দেখার আহ্বান জানাচ্ছি। শেষ দিনের মতো নির্বাচন কমিশনে চলছে প্রার্থিতা ফিরে পাবার আপিল শুনানি। আজ মোট 65টি আবেদনের নিষ্পত্তি হওয়ার কথা। সকাল 10টা থেকে ইসিতে শুরু হওয়া শুনানি চলবে বিকেল 5টা পর্যন্ত। শেষ দিন 35টি আপিলের শুনানি হওয়ার কথা। তাছাড়া অপেক্ষমান 30টি আবেদনের নিষ্পত্তি হবে বেলা 12টা থেকে। এছাড়া আজ দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। শনিবার কুমিল্লা 4 আসনে বিএনপি এনসিপির পাল্টাপাল্টি আবেদনে হাসনাত আব্দুল্লাহর আপিল মঞ্জুর হয়। এদিন 112টি আপিলের নিষ্পত্তি করেছে ইসি। 20 জানুয়ারি পর্যন্ত প্রত্যাহার করা যাবে প্রার্থিতা। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন 21 জানুয়ারি। পোস্টাল ব্যালট পক্ষপাতিত্ব সহ 3 দফা অভিযোগে নির্বাচন কমিশন ঘেরাও করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ বিষয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশীর সঙ্গে কথা বলবো। ঐশী, কি বলছেন ছাত্রদলের নেতাকর্মীরা? তাদের অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো আপনার কাছ থেকে। স্যার, বেলা প্রায় 11:30টার দিকে আসলে ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচন কমিশন ঘেরাও করে। এখনো তারা ঘেরাও করে আছে এবং তাদের ঘোষণা অনুযায়ী তারা আসলে সন্ধ্যা পর্যন্ত এখানে অবস্থান করবেন। এবং আমরা কিন্তু জানতে পেরেছি যে সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসবেন নির্বাচন কমিশনে এবং তিনি সেখানে কথা বলবেন। এরপরে কিন্তু আমরা দেখেছি বা এরপরে আসলে তারা নির্বাচন কমিশন সামনে যে ঘেরাও কর্মসূচি সেটি প্রত্যাহার করবেন বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত আমরা যতদূর জানি যে 14টি আপিল শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে আসলে নামঞ্জুর হয়েছে 5টি, মঞ্জুর হয়েছে প্রায় 4 থেকে 5টি। চলছে আপিল শুনানি এবং কিছুক্ষণ পরপরই এই সংখ্যাটি কিন্তু পরিবর্তিত হচ্ছে। বিভিন্ন প্রার্থীরা যাদের আপিল শুনানি সম্পন্ন হয়েছে তারা কিন্তু আসছেন, এখানে এসে কথা বলছেন। তারা অনেকেই অভিযোগ জানাচ্ছেন নানান রকম এবং অনেকেই জনগণের যেই চূড়ান্ত সিদ্ধান্ত সেটির উপর চূড়ান্ত সিদ্ধান্তকে আসলে সম্মান জানাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে আসলে নানান ধরনের কারচুপি থেকে শুরু করে পক্ষপাতিত্বমূলক আচরণের শিকার হয়েছেন তারা। এরকম অনেক অভিযোগও কিন্তু প্রার্থীরা করেছেন। 20 তারিখ আসলে চূড়ান্ত শুনানি, 20 তারিখে কিন্তু আসলে আপিল যেই প্রার্থিতা সেটি প্রত্যাহারের শেষ দিন হচ্ছে 20 জানুয়ারি। 21 জানুয়ারি আপনি যেমনটি বলছিলেন যে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরে আসলে 22 জানুয়ারি থেকে একদম যেই নির্বাচনী প্রচারণা, নির্বাচনী যেই আবহ সেটি কিন্তু আমরা জানি যে প্রচারিত হবে। এখন একজন প্রার্থী এসেছেন, তিনি আসলে কথা বলবেন, তিনি জানাবেন তার আপিল শুনানিতে কি হলো। একটু শুনে আসার চেষ্টা করব। মহাসচিব, এই প্রথম হাফে 2টা আপিল ছিল, একটা শেরপুর 2 আর একটা টাঙ্গাইল 7। একটা নামঞ্জুর হয়েছে আর একটা অ্যাপ্লিকেশন নামঞ্জুর, কিন্তু প্রার্থিতা বৈধ হয়েছে। এ পর্যন্ত আমরা 36টি আপিল মঞ্জুর করেছেন আপিল ট্রাইব্যুনাল। আমরা 45টি আপিলের শুনানি করেছি, বাকিগুলো নামঞ্জুর করেছে। আর 3টি আসনে আমরা হাইকোর্ট থেকে প্রার্থীদের বৈধতা পেয়েছি। আমাদের আজকে
দ্বিতীয় হাফে আরও 4টা আছে। আমরা আশা করি সেখান থেকেও আমরা একটি ভালো ফলাফল পাব। আমরা দেখছি অত্যন্ত দক্ষতার সহিত নিরপেক্ষতার সহিত এই নির্বাচন আপিল ট্রাইব্যুনাল বিষয়গুলো বিবেচনা করছে। রিটার্নিং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজশাহীতে এমনটা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সারদায় 41তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারই প্রথমবারের মতো নির্বাচনকালীন নিরাপত্তায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এবারের ভোটে 1.5 লাখ পুলিশ সদস্য কাজ করবে। প্রার্থী বা তাদের এজেন্টদের কাছ থেকে কোনো ধরনের সুবিধা গ্রহণ না করতে পুলিশ সদস্যদের সতর্ক করেন তিনি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা পেশাদারিত্বের পরিচয় দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কার্যকর ভূমিকা পালন করবেন। 330 জনকে দুষ্কৃতকারী হিসেবে উল্লেখ করে তালিকা প্রকাশ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি। শহরে তাদের অবস্থান ও প্রবেশ নিষিদ্ধ। তালিকায় আছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, শীর্ষ সন্ত্রাসী এবং এক বিএনপি নেতার নাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা আর নজরদারি বৃদ্ধির অংশ হিসেবে এই উদ্যোগ বলে জানিয়েছে সিএমপি কমিশনার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তি শৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তালিকাভুক্ত 330 জন দুষ্কৃতকারীর চট্টগ্রাম মহানগর এলাকায় প্রবেশ ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তালিকাভুক্তদের মধ্যে আছেন সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, আব্দুল লতিফ, নোমান আল মাহমুদ, মুহিউদ্দিন বাচ্চু, সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলররা। শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে তালিকায় নাম আছে সাজ্জাদ আলী খান, ছোট সাজ্জাদ, তার স্ত্রী তামান্না, বার্মা সাইফুল, রায়হান সহ অন্তত 40 জনের। যেহেতু তাদের নাম এবং তালিকাগুলো চলে আসছে এবং সেই সাথে যদি আমরা যদি তাদের ফটোগ্রাফটাকে আমরা সেট করে দিই, তাদের স্বল্প বিস্তরে যদি আমরা তাদের বায়োডাটাটা সেট করে দিই, তাহলে তাদেরকে শনাক্ত করতে সুবিধা হবে। আমরা তাদেরকে অ্যাপ্রিহেন্ড করতে পারবো এবং আইনের আওতায় আমরা আনতে পারবো। সেই ক্ষেত্রে আমরা সমাজের সর্বস্তরের লোকেরও আমরা সহযোগিতা পাবো। কিছু অসঙ্গতিও দেখা গেছে, যেমন গত বছর নভেম্বরে মারা যাওয়া মাদারবাড়ি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরীর নাম আছে দুষ্কৃতকারীর তালিকায়। চট্টগ্রাম মহানগর বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজার নাম আছে তালিকার 4 নম্বরে। তালিকাটার ভিতরে 4 নম্বরে আমার নামটা দেখে আমি নিজেই খুব বিস্মিত হয়েছি। চিন্তা করছি যে এই তালিকাটা কিসের ভিত্তিতে তৈরি হয়েছে। আমি সহ আমার বিএনপির আমার সহকর্মীরা প্রায় 12 জনের নাম আমি দেখেছি। তালিকায় থাকা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও কাউন্সিলরদের বেশিরভাগই 5 আগস্টের পর থেকে কেউ পলাতক, কেউ আত্মগোপনে। গ্রেফতার হয়েছে কয়েকজন। বার্মা সাইফুল, বুইশাসহ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীও কারাগারে। মূলত নির্বাচন সামনে রেখে তালিকাটি তৈরি করা হয়েছে। কাদেরকে রেখেছে আমি সেই বিতর্কে যাচ্ছি না। আর এখানে রাজনৈতিক উদ্দেশ্য থাকলে সেটা খুবই ভয়াবহ হবে, কারণ কারো পারপাস সার্ভ করলে। কিন্তু এখন যেগুলো হচ্ছে এগুলো আমরা কোনো লোক দেখানো বিষয় কিনা, কিংবা কাউকে প্রতিপক্ষ করা হচ্ছে কিনা, কাউকে ভিক্টিমাইজ করা হচ্ছে কিনা, এটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন নিয়ে এক সংলাপে কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। বিচারক যে অভিযোগকারী সেই যদি বিচারক হয়, তাহলে তো ন্যায় বিচারের প্রধান শর্ত এখানে থাকে না। কন্টেম্প অফ কোর্টের মামলার শিকার হয়ে ফ্যাসিস্ট আমলে কি অবস্থা হয়েছিল আমাদের, ইনক্লুডিং মি, সেটা নিয়ে বিস্তারিত বলবো, এখানে বলার সময় নাই, সুযোগ নাই। এই সমস্ত জায়গায় আরেকটু যদি পদক্ষেপ নেওয়া হয়, উচ্চ আদালত আরও কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারবে। আমরা বিচার বিভাগে আরও অনেকগুলো সংস্কার করেছি। সিআরপিসি, সিপিসি যে প্রসিজারাল সংস্কার করা হয়েছে, কিছু কিছু জায়গায় ভুল থাকতে পারে, কিন্তু মেজরিটি প্রভিশন মানুষকে সুফল এনে দিবে, আমাকে অনেক আইনজীবী বলেছেন। আমরা লিগাল এইড ম্যাসিভলি সম্প্রসারিত করেছি। আজকে দেখলাম একজন লিখেছে লিগাল এইড কিছুটা সম্প্রসারিত করা হয়েছে। আগে যেখানে লিগাল এইডের মাধ্যমে যদি 3টা কেস নিষ্পত্তি হতো,
রাইট অ্যাট দিস মোমেন্ট এখন হচ্ছে 15টা, 5 গুণ বৃদ্ধি পেয়েছে। এটা কি কিছুটা সম্প্রসারিত? 5 গুণ বৃদ্ধি পাওয়া কিছুটা সম্প্রসারিত? আমরা বিশ্বাস করি এটা 10 থেকে 20 গুণ বৃদ্ধি পাবে। আমরা এটাকে অধিদপ্তরে উন্নীত করেছি, অনেক জনবল বাড়িয়েছি, ম্যান্ডেট বাড়িয়েছি। এছাড়া ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, নারী শিশু নির্যাতন দমন, রেজিস্ট্রেশন আইন, বিভিন্ন আইনের সংস্কার করেছি। এখন ধরেন আমি আপনাকে বলতে পারি থিওরিটিক্যালি উচ্চ আদালত, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য যা যা আইন করা দরকার সব আমরা করেছি। আমি টেম্পটেড হচ্ছি বলতে যে আমরা 100% করেছি, কিন্তু তারপরও যদি বিচার বিভাগের এই স্বাধীনতার সুফল পাবেন নাকি, যদি বিচার বিভাগের জবাবদিহিতা আসে, গুড প্র্যাকটিস শুরু হয়, অবশ্যই পাবেন। কিন্তু এটার ফলে কি রুল অফ ল প্রতিষ্ঠিত হবে? নো, রুল অফ ল আরো অনেক একটা সম্প্রসারিত ধারণা। রুল অফ ল এস্টাবলিশ করতে হলে বিচার বিভাগ এনাফ না, এখানে আমাদের পুলিশ বিভাগ, বিভিন্ন বাহিনীগুলার রোল আছে, এখানে আমাদের যারা গোয়েন্দা এজেন্সি আছে তাদের রোল আছে, আমাদের প্রশাসনের রোল আছে, আমাদের যারা ক্ষমতা কেন্দ্রে আছেন প্রত্যেকের একটা রোল আছে, একটা আনসারের, একটা চৌকিদারেরও রোল আছে। সিলেট ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের সাথে রোগীর স্বজনদের সংঘর্ষের ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা। ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। জরুরি বিভাগ ও বহির্বিভাগ সামাল দেওয়ার চেষ্টা করছেন মিড লেভেলের চিকিৎসকরা। এর আগে শুক্রবার রাতে ইন্টার্ন চিকিৎসকদের সাথে সেবা প্রদান নিয়ে বাগবিতণ্ডায় জড়ায় এক রোগীর স্বজন। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ, এতে আহত হয় কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবিতে কর্মবিরতিতে যায় ইন্টার্ন চিকিৎসকরা। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা। আমি ইমার্জেন্সিভাবে জন্ডিসের রিপোর্ট পপুলার থেকে নিয়ে আসছি, আসার পরে সেদিন ডাক্তার নাই, তারা কর্মবিরতি দিয়েছেন। আজকে সকালে 2 জন ডাক্তার আইসে, রাউন্ড দেওয়া গেছে, কিন্তু গুয়াহাটির জেলা বসিন্দা যারা বদ থাকে এখন এরা আইসিছে না। প্রায় আমাদের হসপিটালের সামনের দিনে কিভাবে আরও হসপিটালের সবগুলো বিষয় নিয়ে আমরা স্যারের সাথে প্রায় 8টা পয়েন্টে কথা বলেছি। তো স্যার এখান থেকে সবগুলো বিষয় আমাদের সাথে সম্মতি জ্ঞাপন করেছেন এবং স্যার বলছেন যে একটা বিষয় যেটা হসপিটালে আনসারদেরকে বিভিন্ন ওয়ার্ডে ডিস্ট্রিবিউশন করে আমাদের যে মূল দাবি ছিল যে আমাদের কাজের পরিবেশকে আরও উন্নয়ন করা এবং আমাদের কর্মক্ষেত্রে যে নিরাপত্তার ইস্যুটা ছিল, এই ইস্যুতে স্যার বলছেন কাজ করবেন। এখন আমাদেরকে ওই আনসার যে ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা, যেহেতু এটা একটা প্রসিডিউরের ব্যাপার, স্যার আমাদেরকে নিয়ে এই বিষয়টা ডিস্ট্রিবিউশন করবেন এবং স্যার যেহেতু কমিট করছেন, আমরা স্যারকে কোনো এরকম কোনো ধোঁয়াশা রাখতে চাচ্ছি না। আমরা স্পেসিফিকলি বলে দিছি আপনি আমাকে এই কমিটমেন্টটা পূরণ করে দেন, ইনশাল্লাহ আগামীকাল সকাল থেকে আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে সমস্ত ইন্টার্ন, হসপিটালের সমস্ত ইন্টার্ন আমরা কাজে যোগদান করবো ইনশাল্লাহ। গোপালগঞ্জ মানে আওয়ামী লীগের দুর্গ, এটাই ছিল দীর্ঘদিনের চিত্র। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ 1 আসনে আওয়ামী লীগ না থাকায় বদলে গেছে নির্বাচনী সমীকরণ। মাঠে নেমেছে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন সহ একাধিক দল। ভোটারদের আগ্রহ আর নতুন প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে লড়াই। চান্দারবিল বেষ্টিত মকসুদপুর উপজেলা ও কাশিয়ানীর একাংশ নিয়ে গঠিত গোপালগঞ্জ 1 আসন। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ছিল, কিন্তু এবার নির্বাচনে তৈরি হয়েছে নতুন সমীকরণ। আওয়ামী লীগের প্রার্থী না থাকায় সুযোগটি কাজে লাগাতে মাঠে নেমেছে বিএনপি, জামাত ও ইসলামিক আন্দোলন সহ অন্যান্য দলের প্রার্থীরা। শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী ধানের শীষের প্রার্থী। বিগত 1 বছর সাধারণ জনগণের কাছে যাওয়ার সুযোগ হয়েছে, তাদের কাছে কিন্তু আমি ব্যাপক সাড়া পেয়েছি। পাশাপাশি তারা এতটুকু আশ্বস্ত করেছে যদি তারা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পায়, ইনশাল্লাহ এবার জাতীয়তাবাদী দল এর প্রার্থীকে ধানের শীষে ভোট দিবে তারা। আসনটিতে শক্ত অবস্থানে রয়েছে জামায়াত প্রার্থীও। যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, যদি আপনার কোনো পেশি শক্তি প্রয়োগ করতে কেউ না পারে, তাহলে নিরপেক্ষ নির্বাচন হলে আমার পক্ষে একটা গণজোয়ার আসতে পারে বলে আমার দৃঢ় বিশ্বাস। নারী কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ইসলামিক আন্দোলন। ভোটারদেরকে একটি কথা বলবো, আমি যদি আগামী নির্বাচনে জয়লাভ করতে পারি, গোপালগঞ্জ 1, মকসুদপুর এবং কাশিয়ানীর জনগণকে সমতার ভিত্তিতে সবাইকে সমানভাবে অগ্রাধিকার দিব। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় আছেন মকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল। যদিও জুলাই আন্দোলনের হামলার সাথে যুক্ত থাকায় শিমুলকে অভিযোগে হেফাজতে রেখেছে পুলিশ। কারাগার থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন শিমুল।
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলার কারণে জনাব আশরাফ আলম শিমুল এখন জেলে আছেন, যার জন্য আমাদের প্রচারণা কার্য চরমভাবে ব্যাহত হচ্ছে। এদিকে ভোটাররা বলছেন এবার দেখে শুনে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান তারা। আমার দেখা সকল নির্বাচন থেকে ব্যতিক্রম হবে এবং বিজয়টা হবে জনগণের বিজয়। জনগণ এলাকার উন্নয়ন চায়, ইনশাল্লাহ এলাকার উন্নয়ন যে করবে তাকেই বিপুল পরিমাণে জনগণ ভোট দিয়ে উৎসবমুখর পরিবেশে তাকে নির্বাচিত করবে। গোপালগঞ্জ এক আসনে 138টি কেন্দ্রে 3,99,510 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। কাগজে কলমে দাউদকান্দি ও মেঘনা উপজেলা একই সংসদীয় আসন কুমিল্লা 1, তবে বাস্তবতায় দুই উপজেলার মানুষের যাতায়াতে কোনো সরাসরি সড়ক সংযোগ ব্যবস্থা নেই। আর স্বাধীনতার 54 বছর পরেও বেহাল রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটাররা এমন প্রার্থীকে বেছে নিতে চান যে সবার আগে এসব সমস্যার সমাধানে কাজ করবে। কুমিল্লার পাশাপাশি দুই উপজেলা দাউদকান্দি ও মেঘনা জেলার 1 নম্বর সংসদীয় আসনটিকে ভাগ করেছে মেঘনা নদী। এক পারের মানুষকে অন্য পারে যেতে হয় 24 কিলোমিটার সড়ক ঘুরে মুন্সিগঞ্জের গজারিয়া হয়ে। অথচ এই নদীর ওপর সেতু থাকলে মাত্র 5 মিনিটে দাউদকান্দি থেকে মেঘনা উপজেলায় যাওয়া সম্ভব হতো। কমতো যাতায়াতের সময়, বাড়তো ব্যবসা বাণিজ্য, গতি আসতো প্রশাসনিক কাজেও। প্রতিদিন আমার গ্রাম থেকে প্রায় 5,000 লোক দাউদকান্দি যাতায়াত করে। স্কুলের ছাত্রছাত্রী যারা আছে তারা নৌকার মাধ্যমে স্কুলে কলেজে আসতে হয়। মেঘনা থেকে দাউদকান্দি আসতে আমাদের টলার পথে আসতে হয়, এছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। আমরা তো নদী এলাকার লোক, আমরা এটার জন্য খুব আশায় আছিলাম। এটা হচ্ছে না, এটা আঙ্গুরিয়া, এটা দরকার আঙ্গুরিয়া। আমরা এদিকে থেকে বঞ্চিত, অল্প একটু বেরিয়ে হয়তো 100 ফিট হবেও না। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা অনেক, তবে প্রধান দাবি এই সেতু নির্মাণ। প্রধান দুই জোটের প্রার্থীও তার সাথে একমত। মানুষের তো প্রত্যাশা অনেক বেশি এবং মানুষ আমার থেকে পেয়েছে। আমরা নানাভাবে নির্যাতিত হয়েছিলাম, মানুষও নির্যাতিত হয়েছিল আমার সাথে, সেজন্য তাদেরও প্রত্যাশা বেড়েছে। কদমতলী ব্রিজটা এটা দীর্ঘদিন যাবৎ কাজ বন্ধ, তো এটা আমি গিয়েছিলাম পরিদর্শনে। ওই এলাকার মানুষের হৃদয়ের দাবি, এজন্য খুব কম সময়ের মাধ্যমে সেই ব্রিজের কাজ সম্পন্ন হয়। আর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম, এটা অবস্থা খুব খারাপ। স্বাস্থ্য কমপ্লেক্সটা যেন পুরো সংস্কার করা হয়। সরাসরি সড়কপথ ও সেতু না থাকায় শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য সবখানেই পড়ছে নেতিবাচক প্রভাব। সাধারণ মানুষের মতে মেঘনা নদীর উপর সেতু নির্মিত হলে শুধু দাউদকান্দি ও মেঘনাই নয়, পুরো কুমিল্লা অঞ্চলের অর্থনীতি পাবে নতুন গতি। কদমতলী, গুদারাঘাট হয়ে হাসনাবাদ বিডিগান্দি একটা ব্রিজ হচ্ছে। আপনারা জানেন যে এই ব্রিজটা আজকে 5 বছর কাজ চলমান, কিন্তু কন্ট্রাক্টরের দুর্বলতার কারণে ওই কাজটা আমরা আগাইতে পারছি না। গোমতী নদীটার কারণে আমরা ব্যবসা বাণিজ্য, কাজকর্ম অনেক কিছু থেকে আমরা পিছিয়ে আছি। রাইতে বিয়া হইলে আমরা সন্ত্রাসে ধরে আইতে পারি না। আবার ব্রিজের লেগে পূজা বিজা আনন্দ নাম চলার সমস্যা, রাত্রে 12টা বাজে এনে বই তখন লাগে মশার কামড় খাওয়ান লাগে। প্রার্থীদের কাছে আমাদের প্রত্যাশা যাতে এই রাস্তাটা অন্তত পক্ষে যাতে ভালো করে দেওয়া হোক, জনগণ যাতে যাতায়াত ব্যবস্থা ভালো হয়। কুমিল্লা 1 আসনে প্রায় 4,34,000 ভোটার রয়েছেন। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। বাংলাদেশের আকাশ ও মহাকাশ শক্তি বিষয়ক গবেষণা এবং নীতি নির্ধারণে সহায়তার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ BCASPS। সকালে বিমান বাহিনী সদর দফতরে এক আয়োজনে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় তিনি BCASPS এর ওয়েবসাইটের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে এয়ার চিফ মার্শাল বলেন, আকাশসীমা ও মহাকাশ সক্ষমতা নিশ্চিত করা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে বিমান ও মহাকাশ শক্তি, জাতীয় নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, একটি স্বাধীন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে BCASPS এর এয়ার ও স্পেস পাওয়ার বিষয়ক গবেষণা, বিশ্লেষণ এবং নীতি নির্ধারণে পরামর্শ দেবে। Bangladesh Center for Air and Space Power Studies, in short BCASPS, a dedicated independent think tank focused on air and space power. This is a timely and significant milestone for Bangladesh.
গুয়াতেমালায় একযোগে 3টি কারাগারে দাঙ্গা লাগিয়ে অন্তত 46 জনকে জিম্মি করেছে কয়েদিরা। নাটকীয় এই ঘটনা ঘটিয়েছে একটি গ্যাংয়ের সদস্যরা। মূলত গ্যাং লিডারকে উন্নত কোনো কারাগারে স্থানান্তরের দাবি তাদের। জেলখানায় বিভিন্ন আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। জিম্মিদের উদ্ধারে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে নিরাপত্তা বাহিনী। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। কারারক্ষীদের জিম্মি করে কারাগারে নিয়ন্ত্রণ নিয়েছে কয়েদিরা। ওয়াচ টাওয়ারে অবস্থান নিয়ে জেলখানার ভেতরের পরিবেশ নিয়ে ঝাড়ছে ক্ষোভ। আর বাইরে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মীর সশস্ত্র অবস্থান। গুয়াতেমালার রেনোবাথিয়ান 1 সহ অন্তত 3টি কারাগারে চলছে এই জিম্মি নাটক। কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় শনিবার হঠাৎ একযোগে কারাগারগুলোতে দাঙ্গা শুরু করে ব্যারিও 18 গ্যাংয়ের সদস্যরা। এ সময় বেশ কিছু আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। জিম্মি করা হয় 46 জনকে, যাদের মধ্যে বেশিরভাগই গার্ড, তবে একজন মনোবিজ্ঞানীও রয়েছে। সরকার বলছে এই গ্যাং সদস্যদের মূল দাবি তাদের লিডারকে উন্নত সুযোগ সুবিধা সহ অন্য কারাগারে হস্তান্তর। তবে দাঙ্গার এই ঘটনায় কোনো হতাহতের তথ্য মেলেনি। দুশ্চিন্তার বিষয় হলো বন্দীরা কারাগারের ভেতরে থাকা কিছু গদি এবং অন্যান্য জিনিসপত্র পুড়িয়ে দিয়েছে। তাদের দাবি তারা কারাগারের ব্যবস্থাপনায় অসন্তুষ্ট। কারাগার ব্যবস্থাপনার প্রধান জানিয়েছেন যারা ওয়াচ টাওয়ারের বন্দীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের তারা জিম্মি করেছে। এরই মধ্যে কারাগারগুলোর সামনে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় রাখা হয়েছে অ্যাম্বুলেন্স ও ফায়ার ট্রাক। অপরাধীদের সাথে কোনো সমঝোতা না করার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। গুয়াতেমালায় বিভিন্ন গ্যাংয়ের ব্যাপক তৎপরতার কারণে কারাগারে অপরাধীদের জায়গা দিতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। জেলখানাগুলোর ভেতরেও রয়েছে গ্যাংগুলোর প্রভাব, আর তাই প্রায়ই ঘটে জিম্মি ও হামলার মতো ঘটনা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দুপুরে বাংলাদেশের প্রথম ঘণ্টা থেকে বিদায় নিচ্ছি আমি নাবিলা সোহার। পরের ঘণ্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। দেখার আমন্ত্রণ রইল।